নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস রচনা সমগ্র থেকে রক্তসূত্র গল্পটার ষষ্ঠ পর্ব আজ পড়ছি। লেস্ট্রেডের এই খবর এতই আকস্মিক আর এমনই গুরুত্বপূর্ণ যে বেশ কিছুক্ষণ আমাদের তিনজনের মুখে কোনো কথা জোগালো না। গ্রেগসন তো লাফিয়ে উঠতে গিয়ে হুইস্কি আর জল যেটুকু অবশিষ্ট ছিল উল্টে ফেললেন। হোমসের দিকে তাকিয়ে দেখলাম তার দু ঠোঁট শক্ত করে চাপা, দুই ব্রু কুঁচকে চোখের নিচে নেমে এসেছে। বিড়বিড় করে বললেন, হে স্ট্যাঙ্গারসনও, মামলাটা জটিল হয়ে উঠেছে দেখছি। গজগজ করতে করতে একটা চেয়ার টেনে নিয়ে লেস্ট্রেড বললেন, এমনিতেই কি কম জটিল ছিল, কিন্তু দেখছি আপনাদের পরামর্শ সবার মাঝখানে এসে পড়েছি। খবরটা ঠিক তো? তুতলাতে তুতলাতে গ্রেগসন জিজ্ঞাসা করলেন। লেস্ট্রেড বললেন, এই তো ওর ঘর থেকেই আসছি, ব্যাপারটা আমিই দেখি প্রথম। হোমস বললেন, এতক্ষণ গ্রেগসনের বক্তব্য শুনছিলাম, এবার বলো তুমি, শুনি কি দেখলে আর শুনলে। বেশ বলছি। চেয়ারে বসে লেস্ট্রেড বললেন, খোলাখুলি স্বীকার করছি যে আমার ধারণা হয়েছিল ড্রাইভারের মৃত্যুর ব্যাপারে স্ট্যাঙ্গারসনের হাত আছে, কিন্তু পরবর্তী ঘটনাগুলো থেকে বোঝা গেল যে তা একেবারেই ভুল। সেই ধারণার বশবর্তী হয়ে আমি সেক্রেটারির খোঁজ করতে করতে থাকি। 3 তারিখ সন্ধ্যে 8:30টার সময় ওদের দুজনকে উইনস্টন স্টেশনে দেখা যায়। রাত 2টোয় ড্রাইভারকে পাওয়া যায় ব্রিক্সটন রোডে। তখন আমার সামনে প্রশ্ন হলো, সন্ধ্যে 8:30 থেকে এই হত্যাকাণ্ডের সময় এ সময়টা সে কোথায় ছিল এবং তারপর তার কি হয়েছে। তার বর্ণনা দিয়ে লিভারপুলে টেলিগ্রাম করি এবং আমেরিকাগামী সমস্ত জাহাজের উপর লক্ষ্য রাখতে তাদের নির্দেশ দিই। আমার তারপরের কাজ হয় উইনস্টনের কাছাকাছি সমস্তগুলো হোটেল আর বাড়াবাড়ির খোঁজ করা। আমার যুক্তি হলো, যদি ড্রাইভার আর স্ট্যাঙ্গারসন একত্রে না থাকে, তাহলে স্ট্যাঙ্গারসনের পক্ষে স্বাভাবিক হবে আশেপাশে কোথাও রাতটা কাটিয়ে সকালবেলা আবার স্টেশনে চলে যাওয়া। হয়তো আগে থেকেই বিশেষ কোনো জায়গায় ওদের মিলিত হওয়ার কথা ছিল। হোমস বললেন, হ্যাঁ, এবং দেখাও গেল তাই। কাল সারা সন্ধে আমি খোঁজ করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। আজ খুব ভোরে উঠে কাজে লাগি এবং বেলা 1টা নাগাদ লিটল জর্জ স্ট্রিটের হেলিডেজ প্রাইভেট হোটেলে উপস্থিত হই। মিস্টার স্ট্যাঙ্গারসন বলে কেউ সেখানে থাকেন কি না জিজ্ঞাসা করে জানতে পারি। হ্যাঁ, থাকেন। ওরা বলল, আপনি নিশ্চয়ই সেই ভদ্রলোক যার জন্য উনি অপেক্ষা করছেন। 2 দিন অপেক্ষা করছেন। জিজ্ঞাসা করলাম, কোথায় তিনি? উপরে ঘুমোচ্ছেন, 9টার সময় ডেকে দেবার কথা। বললাম, আমি উপরে গিয়ে দেখা করছি। আমার মনে হলো আচমকা যদি গিয়ে পৌঁছই, হয়তো তাহলে গাবড়ে গিয়ে অসতর্ক মুহূর্তে কিছু বলে ফেলতে পারে। নিজে থেকেই লোকটি আমায় গড়টা দেখিয়ে দিল। গড়টা 3 তলায় একটা ছোট বারান্দা পার হয়ে যেতে হয় সেখানে। গড়টা দেখিয়ে দিয়ে চলে যাবে। এমন সময় এমন একটা জিনিস আমার চোখে পড়লো, যা দেখে 20 বছরের অভিজ্ঞতা সত্ত্বেও আমার শরীর যেন কেমন করতে লাগলো। দরজাটার তলা দিয়ে রক্তের একটা ক্ষীণ রক্তিম রেখা বেরিয়ে পথটা পার হয়ে একে বেঁকে অধিকটায় গিয়ে এক জায়গায় জমা হয়েছে। চিৎকার করে উঠলাম আমি, আর তাই শুনে লোকটা ফিরে এলো। দুজনে একসঙ্গে কাঁধ দিয়ে চাপ দিতেই দরজাটা গেল খুলে। ঘরের ভেতরের জানলাটা খোলাই ছিল। সেই জানলার পাশে রাত্রিবাস করা এক ব্যক্তির মৃতদেহ দাঁড়িয়ে জড়িয়ে পড়ে আছে। জীবনের আভাস মাত্র সে দেহে নেই। মারা গেছে বেশ কিছুক্ষণ হলো, কারণ অঙ্গ প্রত্যঙ্গ সব শক্ত ঠান্ডা হয়ে গেছে। উল্টে দিতে লোকটা ওকে চিনতে পারলো জোসেফ স্ট্যাঙ্গারসন বলে। সেই নামেই সে ওখানে ভাড়া নিয়েছিল। মৃত্যুর কারণ হলো বুকের বাঁদিকে এক গভীর আঘাত। সে আঘাত নিশ্চয় হৃৎপিণ্ড পর্যন্ত বিদীর্ণ করে থাকবে। কিন্তু এই মামলায় সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা এবার আসছে। বলুন দেখি, নিহতের বুকের উপরে কি লেখা ছিল? আমার শরীর কুঁকড়ে গেল। হোমস উত্তর দেবার আগেই আসন্ন এক মহা আতঙ্কের পূর্বাভাস আমার মনে এলো। হোমস বললেন, রক্তরক্ষরে লেখা রাখে কথাটা। বয় ধরা গলায় লেস্ট্রেড বললেন, ঠিক তাই। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা নেই। এই অজানা আততায়ীর হত্যাকাণ্ডের মধ্যে এমন একটা নিয়মানুগত্য আর এমন একটা দুর্বোধ্যতা ছিল, যা এই অপরাধের মধ্যে যেন এক নতুন বিভীষিকা সঞ্চার করলো। আমার স্নায়ু যুদ্ধক্ষেত্রে ভয়াবহতায় পর্যন্ত ছিল অবিচলিত, কিন্তু এই কথা চিন্তা করে এখন আমার শরীর যেন শিউরে শিউরে উঠতে লাগলো। লেস্ট্রেড বলে চললেন, অথচ লোকটাকে যে একেবারে দেখা যায়নি তা কিন্তু নয়। দুধের ব্যবসায়ী একটি ছেলে হোটেলের পিছনের কুড়ারটায় সামনের গলি দিয়ে ডেয়ারিতে যাচ্ছিল। লক্ষ্য করেছিল যে মইটা ওখানে শোয়ানো থাকতো। 3 তলার একটা জানলায় সেটা লাগানো রয়েছে,
আর জানলাটা হাট করে খোলা। সামনের দিকে চলে গিয়ে সে পেছন ফিরে দেখে একটা লোক সেই মই বেয়ে নেমে আসছে। এমন নিঃশব্দে আর সহজভাবে সে নেমে আসে যে ছেলেটি ভেবেছিল হয়তো কোনো জুতোর মিস্ত্রি বা ওই রকম কেউ হবে, কাজে লেগেছে। তার মনে পড়ে লোকটা লম্বা আর মুখ থেবড়াটে, পরনে লম্বা কতকটা বাদামি রঙের কোট। হত্যাকাণ্ডের পরেও নিশ্চয়ই সে কিছুক্ষণ ওই ঘরের মধ্যে ছিল, কারণ লক্ষ্য করলাম বেসিনের জলে যেখানে সে হাত ধুয়েছিল সেখানে রক্তের দাগ রয়েছে, আর চাদরেও রক্তের দাগ যেখানে সে চুরিটা মুছেছিল। হত্যাকারীর এই বর্ণনার সঙ্গে হোমসের ধারণার এই সম্পূর্ণ মিল লক্ষ্য করে আমি হোমসের দিকে তাকালাম। তবে ও নিয়ে তার মধ্যে উল্লাসের বা তৃপ্তির কোনো চিহ্ন ফুটে উঠল না। জিজ্ঞাসা করলেন, এমন কিছু কি সে ঘরে দেখলে যা থেকে হত্যাকারী সম্বন্ধে কোনো সূত্র পাওয়া যেতে পারে? না, কিছুই না। ড্রেভারের মানিব্যাগটা স্ট্যাঙ্গারসনের কাছে পাওয়া গিয়েছিল বটে, কিন্তু সেটাই ছিল স্বাভাবিক, কারণ যা করবার তা করতো স্ট্যাঙ্গারসনই। 80 পাউন্ড সেই মানিব্যাগে ছিল, কিছুই খোয়া যায়নি। এই রহস্যময় হত্যাকাণ্ড দুটোর উদ্দেশ্য আর যাই হোক চুরি যে নয় তাতে সন্দেহ নেই। কোনো রকম কোনো কাগজপত্র হোমসের কাছে ছিল না, কেবল একটা টেলিগ্রাম ছাড়া। সেটা এসেছিল ক্লিভল্যান্ড থেকে মাসখানেক আগে। তাতে লেখা JH ইউরোপ। এছাড়া আর কিছুই সে টেলিগ্রামে ছিল না। এই টেলিগ্রাম ছাড়া আর কিছুই সেখানে ছিল না? গুরুত্বপূর্ণ কিছুই না। যে নোবেলটা পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়েছিল সেটা বিছানার উপরে ছিল, আর একটা ধূমপানের পাইপ ছিল বিছানার কাছের একটা চেয়ারের উপরে। টেবিলের উপর এক গ্লাস জল ছিল, আর জানলার উপর ছিল একটা মলমের কৌটা। গোটা চয়েক বড়ি তাতে ছিল। সোল্লাসে চিৎকার করে হোমস বলে উঠলেন, ব্যাস, এইটুকুই বাকি ছিল, আর এখন আমার অজানা কিছুই রইল না। অবাক বিস্ময়ে দুই ডিটেকটিভ তার দিকে তাকালেন। দৃঢ় প্রত্যয়ের সুরে হোমস বললেন, এই জটিল মামলার যাবতীয় সূত্র এখন আমার হাতে। অবশ্য খুঁটিনাটি কিছু ব্যাপার এখনো জানতে পারিনি, কিন্তু স্টেশনে ড্রেভার আর স্ট্যাঙ্গারসনের আলাদা হয়ে যাওয়া থেকে স্ট্যাঙ্গারসনের মৃতদেহ আবিষ্কার, এই সমস্ত ঘটনাই এখন আমার কাছেই এত স্পষ্ট যেন নিজের চোখে সব দেখছি। প্রমাণ দেখবে? বড়ি দুটো নিয়ে এসো দেখি। এই যে আমার কাছে আছে। একটা ছোট কৌটো বার করে লেসডেড বললেন, এইগুলো মানিব্যাগটা আর টেলিগ্রামটা আমি নিয়ে এসেছি থানায় নিরাপদ জায়গায় রেখে দেবো বলে। নেহাত খেয়াল বসেই বড়িগুলো এনেছি, কারণ বলতে বাধ্য হচ্ছে এগুলোর উপর আমি কোনো রকম গুরুত্বই দিইনি। হোমস বললেন, দাও দেখি। ডাক্তার, এগুলো কি সাধারণ মামুলি ওষুধ? অবশ্যই তা নয়। ধূসর রঙের, খানিকটা মুক্তোর মতো দেখতে, ছোট গোলাকার আর প্রায় অলোকবেদ্য স্বচ্ছ। বললাম, যেরকম হালকা স্বচ্ছ তাতে মনে হচ্ছে জলে দিলে গুলে যাবে। হোমস বললেন, ঠিক তাই। একটা কাজ করবে? এই যে নিচে কুকুরটা কদিন ধরে কষ্ট পাচ্ছে গৃহকর্ত্রী যাকে যন্ত্রণা থেকে মুক্তি দেবার কথা বলেছিল, নিয়ে আসবে ওটাকে। তুলে করে নিয়ে এলাম কুকুরটাকে। যেভাবে এর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর দু চোখ জল জল করছে, তাতে বুঝতে অসুবিধা হলো না এর সময় গনিয়ে এসেছে। বলতে কি, তুষারের মতো সাদা মুখটা দেখে বোঝা যায় সে কুকুরের যা স্বাভাবিক আয়ুষ্কাল তা পার হয়ে এসেছে। একটা কুশনের উপর রাখলাম ওটাকে। হোমস বললেন, একটা বড়ি আমি কেটে দুটুকরো করছি বলে পকেট থেকে ছুরি বার করে তা করলেন। তারপর বললেন, এর আধখানা কৌটোটার মধ্যে রেখে দিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর অর্ধেকটাই মদের গ্লাসে রাখছি। চায়ের চামচের 1 চামচ জল এতে আছে। দেখছো তো ডাক্তার, ঠিকই বলেছে, সঙ্গে সঙ্গে গুলে যাচ্ছে। ব্যাপারটা হয়তো খুবই কৌতূহল দীপক, কিন্তু এর সঙ্গে জোসেফ স্ট্যাঙ্গারসনের মৃত্যুর কি সম্বন্ধ থাকতে পারে বুঝতে পারছি না। কথাটা লেসডেড অনুযোগের সুরে এমনভাবে বললেন যেন ও সন্দেহকে টিটিকিরি করা হচ্ছে। হোমস বললেন, ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। সম্বন্ধ যে অত্যন্ত ঘনিষ্ঠ, যা যথাসময়ে জানতে পারবে। এবার ওটা একটু দুধ মেশাচ্ছি যাতে স্বাদটা একটু ভালো হয়। এবার কুকুরটাকে দিচ্ছি, নিশ্চয়ই সঙ্গে সঙ্গে চেটে খেয়ে ফেলবে। গ্লাসের পদার্থটা একটা প্লেটে ঢেলে কুকুরটার কাছে রাখতেই সে তক্ষুনি চেটে নিঃশেষ করে ফেলল। হোমসের একাগ্রতা লক্ষ্য করে আমার তার কথা এতই অমুক বলে ধরে নিয়েছিলাম যে চুপচাপ সাগ্রহে কুকুরটাকে লক্ষ্য করে চললাম একটি চমকপ্রদ কিছুর প্রত্যাশায়। কিন্তু কিছুই ঘটল না। কুকুরটা তেমনি পা চড়িয়ে শুয়ে থেকে কষ্ট করে নিঃশ্বাস ফেলে চলেছে। কোনো প্রতিক্রিয়াই তার মধ্যে লক্ষিত হলো না। হোমস ঘড়িটা হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু যখন দেখা গেল মিনিটের পর মিনিট কেটে গেল অথচ কিছুই হলো না, অসীম বিরক্তি ও হতাশা তার মধ্যে ফুটে উঠল। কুকুরটা টুট কামড়াচ্ছে, টেবিলে আঙ্গুল টুকছেন আর অনেক রকমই অধৈর্য প্রকাশ করছেন। তার এই আবেগের আতিশয্য লক্ষ্য করে আমার মনে দুঃখ হলো, আর ডিটেকটিভ দুজনের মুখে টিটকিরির হাসি ফুটে উঠল। তারা আদৌ দুঃখিত হননি। চেয়ার থেকে লাফিয়ে উঠে হোমস পাগলের মতো
গরমে পায়চারি করতে লাগলেন। বলে উঠলেন, উহু, কোনো মতেই এ ব্যাপার কাকতালীয় হতে পারে না, তা একেবারেই অসম্ভব। ড্রাইভারের ব্যাপারে যে বড়িগুলোর অস্তিত্ব সন্দেহ প্রকাশ করেছিলাম, দেখা গেল স্ট্যাঙ্গারসনের ব্যাপারে সেগুলো রয়েছে, অথচ সেগুলো অকেজো। এর কি অর্থ হতে পারে? আমার সমস্ত যুক্তি তো আগাগোড়া মিথ্যে হতে পারে না, তা যে অসম্ভব। অথচ কুকুরটার কিছুই হলো না। ও হ্যাঁ, হয়েছে হয়েছে। আনন্দসূচক তীক্ষ্ণ চিৎকার করে উঠে তিনি এক দৌড়ে গেলে কৌটাটার কাছে, আর একটা আস্ত বড়ি কেটে দুভাগ করলেন। তারপর জলে গুলে তাতে দুধ মিশিয়ে খেতে দিলেন কুকুরটাকে। বেচারা কুকুর, তার জিভটা চুয়েছে কিনা চুয়েছে, সঙ্গে সঙ্গে তার সারা শরীরের প্রবল আক্ষেপ দেখা দিল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো মরে গেল সে। লম্বা নিঃশ্বাস ফেলে হোমস কপালের গামটা মুছে ফেললেন। বললেন, আর একটু বেশি বিশ্বাস করা উচিত ছিল। এতদিন জানা উচিত ছিল যে কোনো এক বিশেষ ঘটনা যখন একই সুশৃঙ্খল চিন্তাধারায় বিপরীতমুখী হচ্ছে, নিশ্চয় তা থেকেই বুঝতে হবে যে এর অন্য কোনো অর্থ আছে। দুটো বড়ির একটা হলো মারাত্মক বিষ, আর অপরটা সম্পূর্ণ নির্বিষ। আমার বোঝা উচিত ছিল কৌটোটা দেখার আগে থেকেই। তার এই শেষ কথাটা এতই আশ্চর্য মনে হলো যে আমার সন্দেহ হলো তার মাথা ঠিক আছে কিনা। কিন্তু কুকুরটা যে এখানে মরে পড়ে থেকে তার উক্তির যথার্থ প্রমাণ করছে। মনে হলো যেন আমার মনের কুয়াশাও একটু একটু করে হালকা হয়ে আসছে। সত্যের আভাস ক্রমেই ফুটে উঠছে সেখানে। হোমস বলে চললেন, তোমাদের আশ্চর্য লাগছে, কারণ একমাত্র যে সূত্রটা তোমরা পেয়েছিলে সেটার গুরুত্ব তোমরা উপলব্ধি করতে পারোনি। ভাগ্যক্রমে আমি তা পেরেছিলাম, এবং তারপর যা যা ঘটেছে যুক্তিসম্মতভাবেই সে সমস্ত আমার সেই প্রাথমিক ধারণারই প্রমাণ করছে। এবং এর ফলেই যে যে বিষয় তোমাদের দাদায় ফেলেছে, ঠিক সেগুলোই আমার সিদ্ধান্তের উপর আলোকপাত করেছে। বিস্ময়কর বস্তু আর রহস্যময় বস্তু, এ দুটোকে এক করে দেখাটা ভুল। যে অপরাধ আপাত দৃষ্টিতে অতি সাধারণ, প্রায়ই দেখা যায় সেটাই অত্যন্ত রহস্যময় বলে প্রমাণিত হয়েছে। কারণ এমন কোনো বৈশিষ্ট্য বা নতুনত্ব তাতে থাকে না যা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সহজ হতে পারে। এই হত্যাকাণ্ডটা অনেক বেশি জটিল হয়ে উঠত যদি এইসব চমকপ্রদ ঘটনা এটাকে এমন উল্লেখযোগ্য করে না তুলতো। মৃতদেহটা রাস্তার ধারে পড়ে আছে, এর বেশি আর কিছুই জানতে পারা যেত না। অর্থাৎ এই আশ্চর্য ঘটনাগুলো মামলাটাকে জটিল না করে বরং খানিকটা সহজ করেই তুলেছে। প্রচুর অধৈর্যের সঙ্গে গ্রেগসন এই বক্তৃতা শুনছিলেন। আর সহ্য করতে পারলেন না, বলে উঠলেন, দেখুন মিস্টার হোমস, স্বীকার করছি আপনি খুব বুদ্ধিমান এবং তদন্তের ব্যাপারে আপনার নিজস্ব বিশেষ একটা পদ্ধতি আছে, কিন্তু আপাতত আমাদের মতবাদে আর তত্ত্বকথাতে চলবে না। তার থেকে আরও বেশি কিছু দরকার। লোকটাকে গ্রেফতার করতে হবে। আমি একটা মতবাদ খাড়া করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে সেটা ঠিক নয়। কর্পেটিয়ের এর পক্ষে কোনো মতে এই দ্বিতীয় হত্যাকাণ্ডটার সঙ্গে জড়িয়ে পড়া সম্ভব নয়। আর লেস্টেট স্ট্যাঙ্গারসনকে সন্দেহ করে এগোচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে সেও ভুল পথে চলেছিল। আপনি কখনো কখনো কিছু ইঙ্গিত করেছেন, এবং আমাদের ধারণা এ মামলার ব্যাপারে আপনি আমাদের থেকে বেশি কিছু জেনেছেন। কিন্তু এখন আমি সরাসরি আপনাকে জিজ্ঞাসা করছি, কতটুকু আপনি জেনেছেন? হত্যাকারীর নামটা বলতে পারেন আপনি? লেস্টেট বললেন, বলতে বাধ্য হচ্ছি মিস্টার হোমস। গ্রেগসন অন্যায় কিছু বলেনি। আমরা দুজনে চেষ্টা করছি, কিন্তু সফল হতে পারিনি। আপনি একাধিকবার বলেছেন যে আমি প্রবেশ করার পরেই সমস্ত প্রমাণ আপনার কাছে এসে গেছে। এখন আর তা প্রকাশ না করার কোনো কারণ থাকতে পারে না। আমি বললাম, তাছাড়া এক্ষুনি গ্রেপ্তার না করলে হত্যাকারী হয়তো নতুন করে কি করে বসবে কে জানে। এইভাবে সকলের চাপে পড়ে দেখা গেল হোমস ইতস্তত করছেন। মাথা বুকের উপর ঝুঁকিয়ে দুই ব্রু একত্র করে তিনি সমানে পায়চারি করে চলেছেন, ভাবনায় ডুবে থাকলে যেমনটি করে থাকেন। শেষ পর্যন্ত তিনি হেসে গড়িয়ে পড়লেন, তাকালেন আমাদের দিকে, বললেন, নতুন করে আর খুন এ মামলায় হবে না, সে সম্ভাবনা নেই। জিজ্ঞাসা করছে হত্যাকারীর নাম জানি কি না? হ্যাঁ জানি। নাম জানা তো সামান্য কথা, তার চেয়ে অনেক বেশি কঠিন তাকে গ্রেফতার করা। তবে আমি আশা করছি অবিলম্বে তাও পারবো। যে ব্যবস্থা করেছি তাতেই তা সম্ভব হবে, কারণ লোকটি যেমন ধূর্ত তেমনি মরিয়া, এবং আগেই তা প্রমাণ করেছি। এমন একজন তাকে সাহায্য করছে যে ধূর্ততায় তার সমকক্ষ। ততক্ষণই তাকে ধরা সম্ভব হবে যতক্ষণ সে কোনো সন্দেহ না করছে। কিন্তু সামান্য একটু সন্দেহেও সে নাম পাল্টেই 40 লক্ষ মানুষের মহানগরীর ভিড়ে কোথায় মিলিয়ে যাবে। তোমাদের দুজনের উপর কটাক্ষপাত না করেই বলতে বাধ্য হচ্ছি যে পুলিশ বাহিনীর লোকজনের থেকে তার বুদ্ধি অনেক বেশি। সেজন্য আমি তোমাদের সাহায্য চাইনি। যদি বিফল হই তাহলে এই গোপনতার উপরেই দোষটা পড়বে, এবং আমি তা মেনে নিতে প্রস্তুত। আমার মনে হলো না এই প্রতিশ্রুতিতে বা পুলিশ বাহিনীর উপরে কটাক্ষে ওরা একটু আশ্বস্ত হয়েছে। গ্রেগসনের মাথার চুল পর্যন্ত কাড়া হয়ে উঠল।
আর লেস্টেটের গোল গোল দু চোখে প্রকাশ পেল কৌতূহল ও বিরক্তি। কিন্তু কথা বলার সময় হলো না তার, কারণ সঙ্গে সঙ্গে দরজায় করাঘাতের শব্দ। রাস্তার ছেলেদের সেই মুখপাত্র ছোট ছেলে উইনগিন্সের দেখা মিলল। সামনের চুলে হাত দিয়ে বলল, স্যার গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে। মোলায়েম গলায় হোমস বললেন, বাহ, লক্ষ্মী ছেলে। আচ্ছা, এই প্যাটার্নের জিনিস তোমরা স্কটল্যান্ড ইয়ার্ডে ব্যবহার করো না কেন? একটা ড্রয়ার থেকে একজোড়া হাত কড়া বার করে তিনি বললেন, দেখো স্প্রিংটা কি চমৎকার কাজ করে, মুহূর্তের মধ্যে আটকে যায় একেবারে। লেস্ট্রেট বললেন, পুরনোগুলোই যথেষ্ট, যদি জানতে পারা যায় কার হাতে লাগাতে হবে। তা বেশ, হাসতে হাসতে হোমস বললেন। তারপর বললেন, গাড়োয়ান তো এসে বাক্সগুলো নিয়ে যেতে পারে, ডাকো তো ওকে উইগিন্স। আশ্চর্য হলাম তার কোথাও বাইরে যাওয়ার ইঙ্গিত শুনে, কারণ এমন কোনো কথারই তিনি উল্লেখ করেননি। ঘরে একটা ছোটোখাটো ব্যাগ ছিল, টেনে বার করে তিনি সেটার স্ট্র্যাপ লাগাতে লাগলেন। ব্যস্ত হয়ে তা করছেন, এমন সময় গাড়োয়ান প্রবেশ করলো। হোমস বললেন, বকলসটা একটু দেখো তো গাড়োয়ান, ঠিক লাগাতে পারছি না। তেমনি হাঁটু গেড়ে বসে মুখ না ফিরিয়ে তিনি বললেন। এগিয়ে এলো লোকটা, খানিকটা বিরক্তি আর খানিকটা বেপরোয়া ভাব তার মধ্যে। তারপর সাহায্য করবে বলে হাত লাগালো, আর সেই মুহূর্তেই একটা তীক্ষ্ণ ধাতব শব্দ, আর তারপরে হোমস এক লাফে দাঁড়িয়ে উঠলেন। জল জল চোখে গম্ভীর স্বরে বললেন, ভদ্রমহোদয়গণ, অ্যাঙ্ক জে ড্রেভার আর জোসেফ স্ট্যাঙ্গারসনের হত্যাকারী মিস্টার জেফারসন হোপের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাপারটা মুহূর্তের মধ্যে ঘটে গেল, এতই অল্প সময়ের মধ্যে যে ঠিক করে বুঝে ওঠারও সময় পেলাম না। তবে বিজয়ী হোমসের সোচ্চাস অভিব্যক্তি ও তীক্ষ্ণ কণ্ঠস্বর আর জলমলে হাত কড়াটার দিকে তাকিয়ে থাকা বর্বর গাড়োয়ানটার হতবুদ্ধি ভাবটা খুব পরিষ্কার মনে পড়ছে। 2-1 সেকেন্ডের জন্য আমরা পাথরের মূর্তির মতো নিশ্চল ছিলাম। পরক্ষণে এক অত্যন্ত ক্রুদ্ধ অস্পষ্ট আওয়াজ তুলে লোকটা হোমসের হাত থেকে নিজেকে মুক্ত করে নিল। তারপর লাফিয়ে উঠল জানলা দিয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। জানলার ফ্রেম কাঁচ সব ভেঙে গেল, কিন্তু একেবারে বেরিয়ে যাওয়ার আগেই গ্যাকসন আর লেস্টেট আর হোমস শিকারি কুকুরের মতো তার উপর ঝাঁপিয়ে টানতে টানতে তাকে ঘরের মাঝখানে নিয়ে এলেন। তারপর শুরু হলো এক ভীষণ দস্তাদস্তি। এমন তার গায়ের জোর আর আক্রোশ যে বারবারই আমরা চারজনে চিটকে চিটকে পড়তে লাগলাম। মৃগীরোগগ্রস্ত মানুষের অমানসিক শক্তি তার শরীরে। জানলার কাছে তার মুখ আর হাত ক্ষতবিক্ষত, কিন্তু এত রক্তপাত সত্ত্বেও তার বাধা দান একটু শিথিল হলো না। শেষ পর্যন্ত সে শান্ত হতে বাধ্য হলো যখন লেস্ট্রেট জামার কলারটা চেপে ধরে তাকে প্রায় দম বন্ধ করে ফেললেন, কারণ সে বুঝলো যে আর বাধা দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তবুও আমরা নিশ্চিন্ত হতে পারলাম না যতক্ষণ না হাতের মতো তার পা দুটো বেঁধে ফেলা হলো। তখন আমরা উঠে পড়ে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। হোমস বললেন, ওর গাড়িটা আছে, ওতে করেই চলো স্কটল্যান্ড ইয়ার্ডে যাওয়া যাক। তারপর মিষ্টি এসে বললেন, ভদ্রমহোদয়গণ, আমরা এই রহস্যের উপসংহারে পৌঁছে গেছি। এখন যা খুশি প্রশ্ন করা যেতে পারে, আর এখন গোপনীয়তার কোনো প্রয়োজন রইল না। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।